নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই প্রিভিয়াস ভিডিওতে শুরু করেছিলাম বিজনেস মডেলের সিরিজ। একদিন ওটা প্রথম পার্ট 1 বলতে পারেন। বিজনেস মডেলের পার্ট 1 সিরিজে আমি 3টে সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম: পেন সেক্টর, কেবল সেক্টর আর হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট। এই 3টে সেক্টরের সেরা স্টকটাকে আমরা দেখেছিলাম। এই স্টকটা সেরা কেন? বিজনেস মডেল কম্পেয়ার করে আমাদেরকে বুঝতে হবে এই সেক্টরের সেরা স্টক কোনটা। যতক্ষণ আমাদের বিজনেস মডেল কম্পেয়ার না করব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না অ্যাকচুয়ালি সেরা সেক্টরের সেরা স্টক কোনটা। যদি শুধুমাত্র নাম্বার দেখে স্টক সিলেক্ট করি তাহলে কি হবে, যদি নেক্সট কোয়ার্টারে ওই স্টকটার নাম্বার খারাপ হয়ে যায় তখন কি আমরা বেশিরভাগ ইনভেস্টর স্টকটাকে সেল করে দিই। এই জন্য কোম্পানির একটা সেক্টরের যতগুলো কোম্পানিকে আমরা ট্র্যাক করবো সেই কোম্পানিগুলোর বিজনেস মডেল সম্বন্ধে আমাকে একদম কনফার্ম হতে হবে। একটা স্টক কিন্তু মাল্টিপ্লায়ার কিভাবে হয়, তার বিজনেস মডেল থেকে হয়। আমরা দেখতে পাবো যখন একটা কোম্পানি একটা সেক্টরের মধ্যে হাইয়েস্ট রেজাল্ট করেছে, কেন করেছে, তার পিছনে তার বিজনেস মডেলের কি ইম্পর্টেন্স আছে, আর স্টকটার মধ্যে কি ডিফারেন্স আছে, তার সেক্টরের অন্যান্য স্টকের থেকে কি ডিফারেন্স আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। আজকেও আমি 3টে সেক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা স্টিল, টিউব অ্যান্ড পাইপস। যে সমস্ত কোম্পানি স্টিল, টিউব, পাইপস এই সমস্ত ম্যানুফ্যাকচারিং করে। এবার স্টিল, টিউব, পাইপ সেক্টরে যত ভালো কোম্পানি আছে দেখবেন এপিএল অ্যাপোলো টিউবস, জেটিএল ইন্ডাস্ট্রি, সম্ভব স্টিলস, হরিওম পাইপস, হাইটেক্স পাইপ, এইসব কোম্পানির মধ্যে আপনি যদি দেখেন সম্ভব স্টিল বাদ দিয়ে বাকি সমস্ত কোম্পানিকে দেখেন, এপিএল অ্যাপোলো টিউবস, জেটিএল ইন্ডাস্ট্রি, হরিওম পাইপস, হাইটেক্স পাইপস, এদের যত কোম্পানি আছে দেখবেন আপনি লাস্ট 1 বছর 2 বছরের পারফরমেন্স দেখেন কারোর মধ্যে কোনো গ্রোথ নেই। স্টিলের টিউব, পাইপ এই সেক্টরটাতে কিন্তু কোনো গ্রোথ নেই। 10%, 12%, 15% বা কেউ সিঙ্গেল ডিজিটে গ্রোথ করেছে। আগে কিন্তু এপিএল অ্যাপোলো টিউবের খুব ভালো গ্রোথ ছিল। লাস্ট 2-3 বছর দেখেন এদেরও গ্রোথ চলে গেছে। সমস্ত কোম্পানি এপিএল অ্যাপোলো, জেটিএল ইন্ডাস্ট্রি, হরিওম পাইপ, হাইটেক্স পাইপ প্রত্যেকে গ্রোথ চলে গেছে। 10%, 12%, হার্ডলি 15% গ্রোথ করেছে। কিন্তু এই সেক্টরে একটি কোম্পানি দেখবেন সম্ভব স্টিল, যেখানে বাকি কোম্পানিগুলো প্রত্যেকে স্ট্রাগল করছে, এপিএল অ্যাপোলো, জেটিএল ইন্ডাস্ট্রি, হরিওম পাইপ, হাইটেক্স পাইপ প্রত্যেকে স্ট্রাগল করছে। কিন্তু সম্ভব স্টিলকে দেখেন আপনি মানে 50%, 60%, 40% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। একটা সেক্টর বাকি সমস্ত কোম্পানি স্ট্রাগল করেছে, কিন্তু সম্ভব স্টিলকে দেখুন লাগাতার গ্রোথ করে যাচ্ছে 50%, 60%, 40% করে। এর কারণটা কি? আমরা এই কারণটাকে খুঁজবো যে সেক্টরের মধ্যে কি হচ্ছে, বাকিদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আপনি যদি পুরো বিজনেস মডেলটা পড়েন, এপিএল অ্যাপোলো টিউব, জেটিএল ইন্ডাস্ট্রি, হরিওম পাইপস, তাহলে দেখবেন এই যে সম্ভব স্টিল বাদ দিয়ে বাকি যত কোম্পানি আছে এরা কি বানাচ্ছে, এরাও স্টিলের টিউব, পাইপ বানাচ্ছে। এরা প্রত্যেকবারে একই টাইপের প্রোডাক্ট বানাচ্ছে, নর্মাল স্টিলের টিউব, পাইপস বা গ্যালভানাইজড পাইপ। মানে এপিএল অ্যাপোলো, জেটিএল, হাইটেক পাইপস, হরিয়াম পাইপস প্রত্যেকের স্ট্রাকচারাল যে পাইপগুলো আমাদের লাগে, গ্যালভানাইজড পাইপ, নর্মাল আয়রন পাইপ সেগুলো বানাচ্ছে, স্টিল পাইপস এগুলো বানাচ্ছে। যে এটার মধ্যে পুরো তাগড়া কম্পিটিশন আছে, সমস্ত কোম্পানি একই কাজ করছে। আপনি যদি সম্ভব স্টিলের বিজনেস মডেলটা ভালো করে পড়েন, সম্ভব স্টিলের খেলাটা কিন্তু আলাদা, সে কিন্তু আলাদা গেম খেলছে। সম্ভব স্টিল এখানে কি করছে, এ বানাচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বলতে যে প্রোডাক্টগুলো বাকি স্টিল কোম্পানিগুলো বানাচ্ছে না এ কিন্তু সেদিকে বানাচ্ছে। এদের কিন্তু মেন যে গ্রোথ ড্রাইভার হচ্ছে সম্ভব স্টিলের দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে ইআরডাব্লিউ পাইপ আর একটা হচ্ছে এদের কয়েল, স্টেনলেস স্টিলের যে কয়েলটা বানাচ্ছে। এই দুটো প্রোডাক্টে কিন্তু বাকি সমস্ত কোম্পানির থেকে সম্ভব স্টিলকে আলাদা করে দিয়েছে। ইআরডাব্লিউ পাইপটা কি, এর একটা মানে ইলেকট্রিক রেজিস্ট্যান্স হোল্ডিং পাইপ, মানে খুব স্ট্রং পাইপ হয়। এই পাইপগুলো কিসে কাজে লাগে বলুন তো? এই পাইপগুলো কাজে লাগে আপনার হেভি হেভি ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। ইআরডাব্লিউ পাইপ দেখবেন
এই আপনার ওয়াটারের পাইপলাইনের কাজে লাগে, গ্যাসের পাইপলাইনের কাজে লাগে, তারপরে কিসের কাজে লাগে? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে বড় বড় বিল্ডিং তৈরি হয়, দেখবেন বড় বড় বিল্ডিং যখন তৈরি হয় তখন এই মিস্ত্রি বা লেবাররা যে স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়ে বিল্ডিং এর পাশে স্ট্রাকচার মানে আয়রনের, এই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে বিল্ডিং এর কাজ করে। এই যে স্ট্রাকচারটা মানে আয়রনের, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এটাতে খুব স্ট্রং পাইপ লাগে। এই পাইপটা হচ্ছে ERW পাইপ, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ওয়েল্ডেড পাইপ। এই সম্ভব স্টিল কিন্তু এই পাইপটা ম্যানুফ্যাকচারিং করে, ERW পাইপ। এটা খুবই স্ট্রং পাইপ হয়। এই পাইপটা কিসে কাজে লাগে? গ্যাসের পাইপলাইনে, ওয়াটার পাইপলাইনে কাজে লাগে, প্লাস স্ক্যাফোল্ডিং এ কাজে লাগে। এটা হচ্ছে ওদের প্রিমিয়াম প্রোডাক্ট। এদের সব থেকে বড় প্রিমিয়াম প্রোডাক্ট হচ্ছে স্টেনলেস স্টিলের কয়েল। এই স্টেনলেস স্টিলের কয়েল এখন হচ্ছে এই স্টিলের টিউব পাইপ ইন্ডাস্ট্রির সব থেকে প্রিমিয়াম প্রোডাক্ট। এই কয়েলটা এখন সব ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, যত ইন্ডাস্ট্রি আছে আপনি কনজিউমার ডিউরেবলস দেখবেন। কনজিউমার ডিউরেবলস যখন এসি, তারপরে আপনার রেফ্রিজারেটর যে বডিটা বানায় যায়, যেমন এখান থেকে হয় যে স্টেনলেস স্টিলের কয়েল থেকে কিন্তু বডিটা হয়, খুব স্মুথ একটা জিনিস আছে এদের বডির। তারপরে আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে লাগে, যে এক্সস্ট থাকে, এক্সস্টের মধ্যে যে কয়েলটা লাগে সেটার মধ্যে স্টেনলেস স্টিলের কয়েল। প্রত্যেক অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে লাগে, সোলার ইন্ডাস্ট্রিতে লাগে, মানে প্রত্যেকটা হেভি ইন্ডাস্ট্রি যত আছে, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রি, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, কনজিউমার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি, তারা আমাদের রুফিং এর কাজে লাগে, রুফিং এর যে কাজ করে ওখানে কাজে লাগে। কিচেনের ইকুইপমেন্টস বানাতেই স্টেনলেস স্টিলের কয়েল, একটা হচ্ছে হট রোল কয়েল হয়, একটা কোল্ড রোল কয়েল হয়। এই দুটো কয়েলই কাজে লাগে কিচেনে। যদি ইকুইপমেন্ট বয়লার মানে বয়লার্স, জল গরম করছে যে বয়লার্স গুলো হয়, সে বয়লার্স মারা লাগছে এগুলো। মানে সমস্ত এখন যত হেভি হেভি ইন্ডাস্ট্রি দেখবেন, সোলার ইন্ডাস্ট্রি বলুন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বলুন, কনজিউমার ডিউরেবল বলুন, তারপরে আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রি বলুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই লাগছে যে স্টেনলেস স্টিলের যে কয়েল হয়, একটা HR কয়েল, হট রোল কয়েল, একটা কোল্ড রোল কয়েল, এই দুটো কয়েল থেকে কিন্তু কাজ হচ্ছে। মানে একদম এদেরকে এই কয়েলটা যে প্রিমিয়াম প্রোডাক্ট, সমস্ত দেখুন প্রিমিয়াম ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজে লাগছে। অটোমোটিভ ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রি, সব জায়গাতে কাজে লাগছে। এখন মানে তার মানে সম্ভব দুটো প্রোডাক্ট নিয়ে খেলছে এখন মার্কেট। একটা হচ্ছে কি বললাম ERW পাইপ, যেটা আপনার ওয়াটার পাইপলাইন, গ্যাসের পাইপলাইন আর হচ্ছে স্ক্যাফোল্ডিং এ লাগছে। আর একটা হচ্ছে স্টেনলেস স্টিলের কয়েল, এটা কিসে লাগছে? এটা আপনার সোলার ইন্ডাস্ট্রি বলুন, অটোমোটিভ ইন্ডাস্ট্রি বলুন, কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বলুন, নর্মাল রুফিং, কনস্ট্রাকশন রুফিং এর কাজে লাগছে, সব জায়গায় ক্লাডিং এ কাজে লাগছে, সব জায়গাতে কিন্তু কয়েলটা লাগছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দেখুন এই কয়েলটা মাস্ট। বোঝা যাচ্ছে সম্ভব স্টিল কেন গ্রোথ করছে। বাকি যত কোম্পানি আছে না, APL, অ্যাপোলো টিউবস, JTL, হরিওম পাইপস, হাইটেক্স বা সবাই মোটামুটি একই প্রোডাক্ট নিয়ে খেলছে। ওই GI পাইপ, নর্মাল পাইপ, টিউব নিয়ে এরা কম্পিটিশন করছে। আর সম্ভব স্টিল কি করছে সবার থেকে আলাদা, ERW পাইপ আছে কয়েল, স্টেনলেস স্টিলের কয়েল নিয়ে খেলছে। যেটা হয়েছিল কেবল ইন্ডাস্ট্রিতে দেখেছেন, ভিমার্ক ইন্ডিয়া কি করছে, সবার থেকে আলাদা প্রোডাক্ট বানাচ্ছে। সেম স্টিলের টিউব অ্যান্ড পাইপ সেক্টর আপনি দেখুন, সম্ভব স্টিল কিন্তু সবার থেকে আলাদা প্রোডাক্ট বানাচ্ছে, ভ্যালু অ্যাডেড প্রিমিয়াম প্রোডাক্ট বানাচ্ছে। এই জন্য কি হচ্ছে, বাকি সমস্ত দেখুন স্টিলের যে টিউব পাইপস কোম্পানিগুলোর গ্রোথ চলে গেছে 10%, 12%, কেউ কেউ সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে। কিন্তু সম্ভব স্টিলকে দেখুন 40%, 50%, 60% করে গ্রোথ করে যাচ্ছে। এই যে স্টিলের টিউব পাইপ সেক্টরে সম্ভব স্টিল যে এত গ্রোথ করছে, এত ভালো রেজাল্ট করছে প্রতি কোয়ার্টারে, কারণটা কি? কারণ হচ্ছে এদের বিজনেস মডেল। এদের বিজনেস মডেলটা সবার থেকে আলাদা। আমাদেরকে বিজনেস মডেলটা খুঁজতে হবে, ডিফারেন্সটা বুঝতে হবে, কি ডিফারেন্স আছে। তাহলে দেখবেন স্টক স্পিকিং মানে স্টক সিলেকশন করা কিন্তু অনেক সোজা হয়ে যাবে। তাহলে এখন যদি আপনি স্টিলের টিউব অ্যান্ড পাইপ সেক্টর স্টাডি করেন, তাহলে দেখবেন সম্ভব স্টিলের বিজনেস মডেল সবার থেকে আলাদা। এই জন্য সম্ভব স্টিল 50%, 60% সেল গ্রোথ করে যাচ্ছে, আর বাকি কোম্পানিগুলো স্ট্রাগল করছে। এবার আমি নেক্সট সেক্টর হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর। আপনি যদি পুরো ক্যাপিটাল মার্কেট সেক্টর দেখেন, ক্যাপিটাল মার্কেট সেক্টর বলতে শেয়ার মার্কেট রিলেটেড যে সমস্ত কোম্পানি আছে, যেরকম CDSL, অ্যাঞ্জেল ওয়ান বা মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস, এরা প্রত্যেকে শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানি।
যেরকম সিডিএসএল কি সিডিএসএল যদি বিজনেস মডেল দেখেন, সিডিএসএল হচ্ছে একটা ডিপোজিটরি কোম্পানি। ডিপোজিটরি কোম্পানি বলতে আমরা যখন শেয়ার মার্কেট স্টক নিলাম, আমি যে কোনো বুকিং অ্যাপস থেকে নিতে পারি, আমি অ্যাঞ্জেল ওয়ান থেকে নিতে পারি, জিরোধা থেকে নিতে পারি, গ্রো থেকে নিতে, যে অ্যাপ থেকে আমি ট্রেডিং করি। আজকে আমি একটা শেয়ার নিলাম, যখনই শেয়ারটা আমি আমার পোর্টফোলিওতে 24 ঘন্টা রাখবো, তখনই কি হবে, বুকিং অ্যাপস থেকে শেয়ারটাকে জমা হবে সিডিএসএল। সিডিএসএল ও শেয়ারটার পুরো দেখাশোনা করবে আর কি, ডিপোজিটরি সংস্থায় বলতে পারেন। এটা হচ্ছে সিডিএসএল এর কাজ, ডিপোজিটরি। যখনই আমি একটা কোনো শেয়ার আমার পোর্টফোলিওতে 24 ঘন্টা রাখবো, 24 ঘন্টা পার হয়ে গেলেই সেই স্টকটাকে সিডিএসএল এ ডিপোজিট হয়ে যাবে। এটা সিডিএসএল এর বেসিক বিজনেস মডেল। সিডিএসএল এখান থেকে পয়সা ইনকাম করে। ও কি করে, বুকিং অ্যাপ থেকে একটা ফিস পেয়ে যাবে, বুকিং অ্যাপ আমার থেকে ফিস নেবে, নিয়ে এসে সিডিএসএল কে দেবে। এটা হচ্ছে সিডিএসএল প্রাইমারি ইনকাম, ডিপোজিটরি ইনকাম। আর একটা ইনকাম হচ্ছে সিডিএসএল এর আইপিও থেকে। যখনই কোনো একটা কোম্পানি আইপিও নিয়ে আসবে, তখন সে একটা চার্জ কাকে দেবে, সিডিএসএল কে দেবে। আর একটা সিডিএসএল এর কি ইনকাম হয়, যত লিস্টেড কোম্পানিতে শেয়ার মার্কেটে প্রত্যেকে কিন্তু সিডিএসএল কে পয়সা দেয়, একটা অ্যানুয়াল চার্জ দিতে লাগে এদেরকে, কারণ এরা সারা বছর ওই যে এই স্টকগুলোকে দেখাশোনা করে। তাহলে আপনি যদি সিডিএসএল এর বেসিক বিজনেস মডেল দেখেন, তিনটে এদের আর্নিং ড্রাইভার্স বলতে পারেন। এক হচ্ছে যত লিস্টেড কোম্পানি আছে তারা প্রত্যেক বছর সিডিএসএল একটা করে অ্যানুয়াল ফিস দেয়। এটা সিডিএসএল এর ফিক্সড ইনকাম, মানে বিয়ার মার্কেট থাক, বুল মার্কেট থাক, এই ইনকামটা সিডিএসএল এর মোটামুটি চলতেই থাকবে, রেকারিং ইনকামের মতো আর। সেকেন্ড ইনকাম আইপিও, যখন কোনো একটা কোম্পানি আইপিও নিয়ে আসে, তখন তাকে একটা চার্জ সিডিএসএল দিতে হয়। আর থার্ড ইনকামকে যত ট্রেডিং হবে, যত স্টক কেনা বেচা হবে, তত সিডিএসএল এর শেয়ার ডিপোজিট হবে, তত সিডিএসএল এর ইনকাম বাড়তে থাকবে। তারপর আমি সিডিএসএল এর ইনকামের তিনটা ভাগের মধ্যে একটা ভাগ দেখেন, যে প্রতিটা কোম্পানি সারা বছর সিডিএসএল কে একটা করে অ্যানুয়াল ফিস দিচ্ছে, এটা এদের ফিক্সড ইনকাম। এটা কিন্তু বুল মার্কেট বা বিয়ার মার্কেটে এই ইনকামের খুব একটা তফাৎ হয় না। যে বাকি যে দুটো ইনকাম আছে, আইপিওর ইনকাম আর স্টক কেনা বেচা থেকে ইনকামটা হচ্ছে, এই দুটো ইনকাম কিন্তু সিডিএসএল এর খুবই ভোলাটাইল। মানে সিডিএসএল এর 35 থেকে 35% ইনকাম ফিক্স থাকে, যখন লিস্টেড কোম্পানিগুলো সিডিএসএল কে অ্যানুয়াল একটা ফিস দেয়, এটা ফিক্সড। বাকি যে দুটো ইনকাম আছে দেখবেন, এই আপনার ট্রেডিং ইনকাম আর আইপিও থেকে ইনকাম, এই দুটো ইনকাম ডিপেন্ড করে সিডিএসএল এর মার্কেটের উপরে। যখন বুল মার্কেট আসে, তখন লোক বেশি শেয়ার কেনা বেচা করে, তখন সিডিএসএল ইনকাম বেশি হয়। যখন বুল মার্কেট আসে, তখন বেশিরভাগ কোম্পানি সব আইপিও নিয়ে আসে, তখন সিডিএসএল ইনকাম বেশি হয়। সেটা উল্টো হয়, যখন বিয়ার মার্কেট হয়ে তখন কি হবে, সিডিএসএল এর আইপিওর ইনকামও কমে যাবে, আর শেয়ার মার্কেট থেকে যে ট্রেডিংও কমে যায়, স্টক কেনা বেচা কম হয়ে যায়, কারণ ট্রেডিং থেকেও সিডিএসএল ইনকামটা কমে যায়। আমি সিডিএসএল এর 100% ইনকামের মধ্যে মোটামুটি 65% ইনকাম শেয়ার বাজারের উঠানামার উপর নির্ভরশীল। আমি বুল মার্কেটে কি হবে, সিডিএসএল এর প্রফিট বলুন, সেলস বলুন, প্রচুর বেড়ে যাবে। ঠিক যখনই বিয়ার মার্কেট আসবে, তখন কিন্তু সিডিএসএল আবার ইনকামও বা প্রফিটে একটা বিশাল ধাক্কা লাগে, মানে অনেকটা ইনকাম ওদের পড়ে যায়। এই জন্য লাস্ট এক বছরে আপনি দেখেন, লাস্ট 3-4টে কোয়ার্টারে দেখুন, সিডিএসএল এর কিন্তু প্রফিট গ্রোথ বলুন, সেলস গ্রোথ বলুন, সব কমে গেছে। তার কারণ কি, মোটামুটি এক বছর হয়ে গেল, শেয়ার মার্কেটে কিন্তু কোনো ইমপ্রুভ নেই, মানে কোনো গতি নেই শেয়ার মার্কেট। একটা বিয়ার মার্কেট চলছে, বা বলতে পারেন কনসলিডেশন মার্কেট চলছে। এই জন্য সিডিএসএল এর কিন্তু ইনকাম ঠাপ হয়ে গেছে, মানে ইনকাম চলে গেছে। তাহলে বুঝতে পারলো, সিডিএসএল একটা সিক্লিক্যাল স্টক বলতে পারেন। মানে বুল মার্কেট হলে সিডিএসএল এর ইনকাম সবার আগে বাড়ে, ঠিক বিয়ার মার্কেট হলে পরে কি হবে, সিডিএসএল এর স্টকটা সবার আগে পড়ে যাবে। এটা যে সিডিএসএল এর বিজনেস মডেলটা এরকম, যখন বুল মার্কেট হবে তখন দেখুন সিডিএসএল এর শেয়ার 2x 3x হয়ে যাবে। আর যখন কনসলিডেশন মার্কেট থাকবে, বিয়ার মার্কেট শুরু হবে, তখন দেখবেন সিডিএসএল এর স্টক 40%, 50%, 30% পড়ে যাবে। এটা যে সিডিএসএল এর বিজনেস মডেলটা এরকম আছে। অ্যাঞ্জেল ওয়ানকে দেখুন, অ্যাঞ্জেল ওয়ানকে ব্রোকিং কোম্পানি, যত লোক বেশি অ্যাঞ্জেল ওয়ানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে, অ্যাঞ্জেল ওয়ানে ট্রেডিং করবে, তত অ্যাঞ্জেল ওয়ানের ইনকাম বাড়বে। যত লোক ট্রেডিং করবে দিনের বেলায়, একটা শেয়ার কিনলো 10 মিনিট পরে বেঁচে দিল, যত শেয়ার কেনা বেচা হবে, তত অ্যাঞ্জেল ওয়ানের প্রফিট বাড়তে থাকবে। যত ট্রেডিং কম হবে, তত অ্যাঞ্জেল ওয়ানের কি হবে, সেলস গ্রোথ কমে যাবে। মানে অ্যাঞ্জেল ওয়ানের বিজনেসটা
পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে শেয়ার মার্কেটের সিচুয়েশনের উপরে। যদি বুল মার্কেট হয় অ্যাঞ্জেলোর ইনকাম প্রচুর বেড়ে যাবে, ঠিক যখন বিয়ার মার্কেট শুরু হবে অ্যাঞ্জেলো ইনকাম কমে যাবে। মানে অ্যাঞ্জেলোনের যে পুরো বিজনেসটা, এদের যদি ওরা এখন অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে আসছে, মিউচুয়াল ফান্ড, এআইএফ, মানে এরা এখন ধীরে ধীরে নিজেকে ফিনটেক কোম্পানি বানাচ্ছে, কিন্তু অ্যাঞ্জেলোনের যে মেন বিজনেস এখনো দেখুন এদের 60-70% ইনকাম, 80% ইনকাম কিন্তু ট্রেডিং থেকে হচ্ছে। যত ট্রেডিং হবে তত অ্যাঞ্জেলোনের ইনকাম বাড়বে, যত ট্রেডিং কম হবে তখন কিন্তু অ্যাঞ্জেলোনের সেল এবং প্রফিটে গিয়ে এফেক্ট হচ্ছে। তার মধ্যে সিডিএসএল, অ্যাঞ্জেলোয়ান, এদের মাথার উপরে কি আছে? সেবি আছে। সেবি এক সময় এক নিয়ম নিয়ে চলে আসে, অপশন ট্রেডিং, তোমার এদের নিয়ম চেঞ্জ করতে থাকে। যদি অপশন ট্রেডিং কম হয়ে যায়, যদি অপশন ট্রেডিং এর ক্ষেত্রে যখনই সেবি কোনো ভুলভাল ডিসিশন নেয়, তখনই কি হয়? তখনই কিন্তু অ্যাঞ্জেলোয়ানের মতো কোম্পানির সমস্যা হয়ে যায়। সে মতিলাল অসওয়াল, অ্যাঞ্জেলোয়ান, মতিলাল অসওয়াল দুজনেরই ইনকামটা ডিপেন্ড করে অপশন ট্রেডিং এর উপর। যত অপশন ট্রেডিং বেশি হবে, ইন্ট্রাডে ট্রেডিং, বিশেষ করে ইন্ট্রাডে ট্রেডিং যত বেশি হবে, তত কিন্তু অ্যাঞ্জেলোয়ান এবং মতিলাল অসওয়ালের ইনকাম বাড়তে থাকবে। যত ইন্ট্রাডে ট্রেডিং কম হবে, তত কিন্তু অ্যাঞ্জেলোয়ান, মতিলাল প্রত্যেকেরই কিন্তু বিজনেসের অবস্থা একদম খারাপ হয়ে যায়। লাস্ট 1 বছরে দেখুন অ্যাঞ্জেলোয়ানের অবস্থা খারাপ, মতিলাল অসওয়ালের অবস্থা খারাপ। তার কারণ কি? লাস্ট 1 বছর থেকে বিয়ার মার্কেট চলছে, আমাদের সেবি অনেক নিয়ম নিয়ে চলে এসছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং নিয়ে, ইন্টারডে ট্রেডিং নিয়ে। ট্রেডিং কম হচ্ছে, যার ফলে দেখুন অ্যাঞ্জেলোয়ান এবং মতিলালের কিন্তু সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে গেছে, শেয়ারও কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই লাস্ট 1 বছর। বুঝে গেল? সিডিএসএল, অ্যাঞ্জেলোয়ান, মতিলাল অসওয়াল, এই প্রত্যেকটা স্টক হচ্ছে সিক্লিক্যাল স্টক। যখন বুল মার্কেট হবে তখন এদের ইনকাম বাড়বে, তখন দেখবেন শেয়ার ওদের 2x 3x হয়ে যাবে। আর ঠিক যখন বিয়ার মার্কেট হবে তখন ইনকাম কমে যাচ্ছে, শেয়ারও কিন্তু 40% 50% ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ক্যাপিটাল মার্কেটস একটি স্টক দেখেন, এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এদের বিজনেস মডেলটা কি? এরা কোনো স্টক বা শেয়ার নিয়ে কারবার করে না, স্টকের বা শেয়ারের ট্রেডিং এর সাথে এদের কোনো রিলেশন নেই। এরা হচ্ছে একটা যেরকম এনএসসি বিএসসি স্টক এক্সচেঞ্জ করে, সেম এমসিএক্স এ কি হয়? কমোডিটিসের ট্রেডিং হয়। কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর প্ল্যাটফর্ম হচ্ছে এমসিএক্স। কমোডিটিস বলতে যে কোনো কিছু, মেটাল হতে পারে, যত রকম মেটাল আছে, গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক মেটাল হতে পারে, এনার্জি হতে পারে, অয়েল, গ্যাস, সমস্ত জিনিস হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে। প্রত্যেকটা জিনিসের যে কমোডিটি যাতে প্রোডাক্ট আছে, গোল্ড, সিলভার, অয়েল, গ্যাস, এগ্রিকালচারাল প্রোডাক্ট হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, এই সমস্ত প্রোডাক্টের, এই সমস্ত কমোডিটিসের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হচ্ছে এমসিএক্স। স্টক বা শেয়ারের অপশন ট্রেডিং কোথায় হয়? এনএসসি বিএসসি তে হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে কমোডিটিসের হচ্ছে, গোল্ড, সিলভার, এই সমস্ত জিনিস। তার মানে কি? এখানে কিন্তু স্টক বা কোনো শেয়ারের ট্রেডিং হচ্ছে না। এমসিএক্স এ কিন্তু কোনো স্টক বা শেয়ারের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং হয় না, এখানে কথাটা কমোডিটিসের হয়। যার ফলে কি, শেয়ার মার্কেট যদি বুল মার্কেট হোক, বিয়ার মার্কেট হোক, এমসিএক্স এর ইনকামে কিন্তু কোনো এফেক্ট পড়ে না। তার মানে এমসিএক্স এর যে ইনকামটা, এটা কিন্তু শেয়ার মার্কেটের উপর নির্ভরশীল না। বুল মার্কেট হোক, বিয়ার মার্কেট হোক, এটা কিন্তু এমসিএক্স এর ইনকামে কোনো প্রভাব পড়ছে না। কারণ সেটা স্টক শেয়ারের কোনো কারবারই নেই, কারবারে যে কমোডিটিস নেই। যার ফলে দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছর আপনি দেখেন, অ্যাঞ্জেলোয়ান, সিডিএসএল, মতিলাল, যত শেয়ার মার্কেট রিলেটেড স্টক আছে প্রত্যেকে স্ট্রাগল করেছে। কিন্তু আপনি যদি এমসিএস কে দেখেন, কিন্তু কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে, 30%, 40%, 50%, 60%, প্রতিটা কোয়ার্টারে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে। যার ফলে শেয়ারের গ্রোথ দেখুন লাস্ট 2-3 বছরে এমসিএক্স এর শেয়ার 5x, 6x, 10x হয়ে গেছে। তার কারণটা কি? এমসিএস এর যে বিজনেস মডেলটাকে মার্কেট খুব পছন্দ করে। ক্যাপিটাল মার্কেট সেক্টরে যতগুলো স্টক আছে, সিডিএসএল বলুন, অ্যাঞ্জেলোয়ান বলুন, মতিলাল বলুন, এরা প্রত্যেকেই শেয়ার মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। মানে বুল মার্কেট হলে এদের ইনকাম বাড়তে থাকে, সেম বিয়ার মার্কেট হলে এদের ইনকাম একদম ডাউন হয়ে যায়, এটা লসে চলে যায় প্রায়। এমসিএক্স ক্যাপিটাল মার্কেটস এরকম একটা স্টক আছে, এদের বিজনেস মডেলটা এরকম, যে বুল মার্কেট হোক, বিয়ার মার্কেট হোক, এদের কিন্তু বিজনেসে কোনো এফেক্ট পড়ে না। এই দেখুন এমসিএক্স কে দেখুন লাগাতার, এই বিয়ার মার্কেটও দেখুন, লাস্ট 1-1.5 বছরও দেখুন এমসিএক্স কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে।
50%, 60%, 70%। অথচ বাকি সমস্ত ক্যাপিটাল মার্কেট রিলেটেড স্টক কিন্তু স্ট্রাগল করেছে। তার মানে ক্যাপিটাল মার্কেট সেক্টরে সব থেকে বেস্ট হচ্ছে এমসিএক্স। যেরকম ছিল না ওয়েলথ ম্যানেজমেন্টের নুভামা, আনন্দ রাঠি, সেম হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর হচ্ছে এমসিএক্স। এবারে আমি যে সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ কেয়ার সেক্টর। আজকে আমি আলোচনা করবো হেলথ কেয়ারের ডায়াগনস্টিক পার্টটা নিয়ে, ল্যাব। এই সেক্টরটাকে আমরা যদি স্টাডি করি তাহলে দেখবেন এই সেক্টরে যত কোম্পানি আছে দেখবেন, ডক্টর লাল পায়াত ল্যাবস, মেট্রোপলিস, কৃষ্ণা ডায়াগনস্টিক্স ল্যাব, বিজয়া ডায়াগনস্টিক, থাইরোকেয়ার, এই পাঁচটা আছে মোটামুটি টপ কোম্পানি আর কি। হেলথ কেয়ারের ডায়াগনস্টিক সেক্টরে 5টা টপ কোম্পানি আছে, ডক্টর লাল পাত ল্যাব, মেট্রোপলিস, বিজয়া ডায়াগনস্টিক, কৃষ্ণা ডায়াগনস্টিক আর হচ্ছে থাইরোকেয়ার। থাইরোকেয়ার বাদ দিয়ে আপনি যদি বাকি সমস্তগুলো দেখেন, ডক্টর লাল পাত ল্যাব, মেট্রোপলিস, তারপরে আপনার কৃষ্ণা ডায়াগনস্টিক, বিজয়া ডায়াগনস্টিক, এদের আপনি যদি লাস্ট 1 থেকে 1.5 বছর 2 বছরের বিজনেস দেখেন তাহলে দেখবেন এদের মধ্যে সব থেকে বেশি এক্সপ্যান্ড করছে গ্রোথ থাইরোকেয়ার, সেলস গ্রোথ থাইরোকেয়ার, প্লাস অপারেটিং লেভারেজ সব থেকে বেশি পাচ্ছে হচ্ছে থাইরোকেয়ার। সব থেকে বেশি এক্সপ্যান্ড করছে থাইরোকেয়ার, সব থেকে বেশি সেলস গ্রোথ করছে থাইরোকেয়ার, প্লাস সব থেকে বেশি অপারেটিং লেভারেজ অপারেটিং প্রফিট মার্জিন সব থেকে বেশি করছে থাইরোকেয়ার। যার ফলে তো লাস্ট 1 বছরে সেক্টর যত স্টক আছে, ডক্টর লালপাত ল্যাব, বিজয়া ডায়াগনস্টিক, কৃষ্ণা ডায়াগনস্টিক আর হচ্ছে মেট্রোপলিস, সবার থেকে কিন্তু থাইরোকেয়ারের স্টকের প্রাইসে বেশি হয়েছে আর কি, রিটার্নটাও বেশি দিয়েছে। তার কারণটা কি? এখানে পুরো খেলা হচ্ছে বিজনেস মডেলের। আপনি যদি ডক্টর লালপাত ল্যাবের বিজনেস দেখেন, এদের যে বিজনেস মডেলটা আছে, কিভাবে বিজনেস করে, এরা সব জায়গায় নিজেদের ল্যাব বানায়। আমাদের বিজনেসটা যে B2C, এদের মেন টার্গেট হচ্ছে B2C। সব জায়গাতে নিজেদের ল্যাব এরা বানানোর চেষ্টা করে, এভাবে এরা এক্সপ্যান্ড করে ওন ল্যাব, সব জায়গায় নিজেদের ল্যাব বানাচ্ছে। সেম আপনি যদি মেট্রোপলিসকে দেখেন, মেট্রোপলিসের সেম বিজনেস মডেল, সব জায়গায় কি করে এরা নিজেদের ল্যাব বানাচ্ছে। এতে কি হচ্ছে, এদের কস্টিং এদের প্রচুর পড়ে যাচ্ছে, পুরো B2C মডেল। এরা পুরো নিজেদের ক্যাপেক্স করে এরা নিজেদের ল্যাব, সব জায়গায় নিজেদের ল্যাব বানাচ্ছে, মানে ডিসেন্ট্রালাইজ ল্যাব আর কি, সব জায়গাতে নিজেদের ল্যাব বানাতে হচ্ছে। আর থাইরোকেয়ারকে দেখুন, থাইরোকেয়ারের সিস্টেম, এদের একটা সেন্ট্রালাইজ ল্যাব রয়েছে মুম্বাইতে, বিশাল বড়, প্রায় 2 লক্ষ স্কোয়ার ফুটের উপরে বিল্ডিং রয়েছে, 24 আওয়ার্স কাজ হয়। এদের মডেলটা কি B2B মডেল। এরা কিন্তু মানে এরা যে এক্সপ্যান্ড করছে এর মধ্যে নিজেদের ল্যাব বানায় না, সব জায়গায় কি করে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দেয়। হসপিটাল, নার্সিং হোম, ডাক্তারের চেম্বার, ফার্মাসি, সব জায়গাতে কি করে এরা কালেকশন সেন্টারের ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেয়। মানে আমি একটা কালেকশন সেন্টার খুলবো, আমাকে থাইরোকেয়ার কি করলো, একটা ব্র্যান্ড নেম দিয়ে দিল আমাকে। এবার আমি কি করলাম, নিজের দোকানে আমি একটা কালেকশন সেন্টার খুলে নিলাম নিজের খরচায়, খুলে এখান থেকে আমি ব্লাড কালেক্ট করে ওটা পাঠাবো থাইরোকেয়ারের সেন্ট্রাল ল্যাব। এটা হচ্ছে থাইরোকেয়ারের বিজনেস মডেল, পুরো B2B মডেল, আর একদম অ্যাসেট লাইট মডেল। এখানে থাইরোকেয়ারের কোনো ক্যাপেক্স করার দরকার নেই, না তো কোনো ল্যাব বানানোর দরকার আছে, না তো কোনো টেকনিশিয়ানের দরকার, কিছু দরকার নেই। এসে কি করছে, সব জায়গাতে নিজেদের ফ্র্যাঞ্চাইজ কালেকশন সেন্টার খুলে যাচ্ছে, সব নার্সিং হোমে, ডক্টরস চেম্বারে, ফার্মাসিতে, সব জায়গায় কি করছে, নিজেদের ফ্র্যাঞ্চাইজি খুলে দিচ্ছে। এদের কোনো ক্যাপেক্স করতে হচ্ছে না, জাস্ট খালি যাকে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি শুধু সেখানে থাইরোকেয়ারের ব্র্যান্ডটা ইউজ করছে। সে কি করছে, ব্লাড কালেক্ট করে থাইরোকেয়ারের সেন্ট্রাল ল্যাব যেটা আছে নবী মুম্বাইতে চলে যাচ্ছে। এদের একদম অ্যাসেট লাইট মডেল, যার ফলে যাদের এক্সপ্যান্ড করতে সুবিধা হচ্ছে, এদের এই যে কালেকশন সেন্টার খুলতে সুবিধা হচ্ছে, কারণ এখানে খুব বেশি এদের ইনভেস্ট করতে হচ্ছে না, পুরো অ্যাসেট লাইট মডেল। এখন দেখুন এদের প্রায় এখন আপাতত 10,000 10,000 হয়ে গেছে এদের এরকম কালেকশন সেন্টার, ফ্র্যাঞ্চাইজ মডেল আর কি, 10,000 ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে এখন ওদের। যদি বাকি সমস্ত কোম্পানিকে দেখেন, ডক্টর লাল পাত ল্যাব বলুন, মেট্রোপলিস বলুন, কৃষ্ণা ডায়াগনস্টিক বলুন, বিজয় ডায়াগনস্টিক বলুন, এরা প্রত্যেকের B2C মডেল। এটা কি নিজেদের ল্যাব তৈরি করে সব জায়গায়। আর ল্যাব তৈরি করা মানে কি, এখানে একটা ভালো ক্যাপাস করতে লাগে, ল্যাব তৈরি করো, টেকনিশিয়ান, ডক্টর, সব কিছু দরকার পড়ে এদের, পুরো সেট আপ বানাতে লাগে ল্যাবের। থাইরোকেয়ার কিন্তু এটা করে না। থাইরোকেয়ারের সেন্ট্রাল ল্যাব রয়েছে নবী মুম্বাইতে, বিশাল, এখানে 24 আওয়ার্স কাজ হয়।
আর এটা কি করে, পুরো ইন্ডিয়াতে এরা শুধু কালেকশন সেন্টার বানাচ্ছে ফ্র্যাঞ্চাইজ মডেলে, নিজেরা কিছু করছে না, শুধু ব্র্যান্ডটা দিয়ে দিচ্ছে, ভাই তুমি কালেকশন করো, কালেকশন করে আমার কাছে পাঠাও, তার বদলে যে কালেকশন হচ্ছে তাকে কমিশন দিচ্ছে এরা। এদের বিজনেস তো কোনো ক্রেডিটের ব্যাপার নেই, ক্যাশ বিজনেস পুরোটাই। আমি থাইরোকেয়ারের বিজনেসটা সব থেকে অ্যাসেট লাইট মডেল, এদের ক্যাপেক্সই করতে হচ্ছে না, যার ফলে থাইরোকেয়ারের এক্সপ্যানশন করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই জায়গাটা কিন্তু থাইরোকেয়ারকে সবার থেকে এগিয়ে যাচ্ছে। ডক্টর লাল পাতলা বলুন, কৃষ্ণা ডায়াগনস্টিক বলুন, মেট্রোপলিস বলুন, বিজয়া ডায়াগনস্টিক বলুন, এই জন্য সব থেকে দেখুন থাইরোকেয়ার বেশি করে এক্সপ্যান্ড করছে। এদের মানে অপারেটিং লেভারেজ প্রচুর পাচ্ছে এরা। দেখুন এই কোয়ার্টারে দেখুন প্রায় 22% মানে সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ হচ্ছে 80%। মানে ইন ফিউচারে কি হবে, থাইরোকেয়ারের প্রফিট মার্জিনটা আরো বাড়তে থাকবে। এটা তো সমান এক্সপ্যান্ড করছে, এক্সপ্যান্ড করতে মানে ক্যাপেক্স করতে হচ্ছে না, মানে এদের পুরো কস্ট কন্ট্রোল হয়ে গেছে। এই এত 10,000 মানে অলরেডি 10,000 হয়ে গেছে কালেকশন সেন্টার, যদি এরা আরো বাড়ে এর তো খরচা নেই। এদের এটা তো নিজেদের বিশাল বড় সেন্ট্রালাইজ ল্যাব বানিয়ে নিয়েছে, প্ল্যাটফর্ম পুরো সেট হয়ে গেছে এখন। মানে এখন এদের পুরো কস্ট কন্ট্রোল হয়ে গেছে। তারপরে এরা কি করছে, যেহেতু অনলাইন হেলথ কেয়ার প্ল্যাটফর্ম আছে, এদের সঙ্গে এরা কিন্তু একটা টাই আপ করেছে, ফার্মেসি বলে একটা হেলথ কেয়ার প্ল্যাটফর্ম আর কি, অনলাইন প্ল্যাটফর্ম। এরকম অনলাইন প্ল্যাটফর্মদের সাথে এখন টাই আপ করে নিচ্ছে। বুঝে গেল কোথায় গিয়ে আছে থাইরোকেয়ার। বাকি সমস্ত কোম্পানি দেখুন আসলে এরা কি হচ্ছে, B2C মডেল চলছে, এরা সব জায়গায় নিজেদের ল্যাব করে নিজেরা ডাইরেক্ট কাজ করছে। এখানে ক্যাপেক্স করতে লাগে, খরচা করতে লাগে, স্টাফের দরকার পড়ে, এই জন্য এখানে এক্সপেনশন করতে দেরি হচ্ছে, লেট হচ্ছে। আর থাইরোকেয়ারের মডেল কি B2B মডেল, এরা নিজেরা কোনো ল্যাবও বানাচ্ছে না, কোনো কালেকশন সেন্টারও বানাচ্ছে না, শুধু ফ্র্যাঞ্চাইজ দিয়ে দিচ্ছে। এদের অনেক ক্যাপেক্সও করতে হচ্ছে না, যার ফলে এরা কি খুব স্পিডে এক্সপেনশন করতে হচ্ছে। আর যার ফলে কি থাইরোকেয়ার কাস্টমারকে খুব কম রেটে টেস্ট করতে পারছে, যেটা হয়তো ডক্টর লাল পাতলা বললে আপনার 5,000 টাকা লাগবে একটা প্যাকেজে, সেটা হয়তো থাইরোকেয়ারে 2,000 টাকা হয়ে যাচ্ছে। মানে খুব লো কস্ট টেস্ট করাচ্ছে এরা। আর প্লাস এদের NABL সার্টিফিকেটও আছে, কোয়ালিটি খুব ভালো, এ গ্রেড কোয়ালিটির টেস্ট হচ্ছে, একদম লো কস্টে হচ্ছে। তার কারণটা কি, এদের নিজেদেরও খরচা কম, কস্ট এফিসিয়েন্ট বিজনেস মডেলটা হচ্ছে কস্ট এফিসিয়েন্ট বিজনেস মডেল। এই জন্য অনেক লো কস্টে বিজনেস করতে পারছে, কাস্টমারকে অনেক ডিসকাউন্ট দিতে পারছে। এটা হচ্ছে সব থেকে বড় বেনিফিট থাইরোকেয়ারের। অন্যান্য সমস্ত হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেক্টর যত কোম্পানি আছে সবার থেকে থাইরোকেয়ার এটাই পজিটিভ। তার মানে আপনি যদি হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেক্টর দেখেন, ডায়াগনোস্টিক সেক্টরের মধ্যে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এই মুহূর্তে থাইরোকেয়ার। তাহলে আজকে আমরা 3টে সেক্টর নিয়ে আলোচনা করলাম। বিজনেস মডেল দেখে আমরা কি বুঝতে পারবো, যে স্টিলের টিউব পাইপ সেক্টরে বেস্ট সম্ভব স্টিল, ক্যাপিটাল মার্কেট সেক্টরে বেস্ট MCX আছে, ডায়াগনোস্টিক সেক্টর হেলথ কেয়ার ডায়াগনোস্টিকে বেস্ট হচ্ছে থাইরোকেয়ার। আপনাকে এভাবে বিজনেস মডেল বুঝতে হবে, ডিফারেন্সটা কি আছে। শুধুমাত্র নাম্বার দেখলে কিন্তু আপনি কোনো স্টককে হোল্ড করতে পারবেন না। যদি আপনি বিজনেস মডেল সম্বন্ধে পুরো 100% কনফার্ম হন, তাহলে কি আপনার স্টকটার প্রতি কনফিডেন্স থাকে, তখনই আপনি সেই সব স্টকগুলোকে মাল্টিপ্যাকার বানাতে পারবেন। মানে সেই স্টকগুলোকে আপনি পোর্টফোলিওতে দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন, যখন আপনি তার বিজনেস মডেল সম্বন্ধে ক্লিয়ার হবে, যে বাকি এই সেক্টরের বাকি কোম্পানিগুলোর থেকে আপনার কোম্পানির কি এজ আছে, অ্যাডভান্টেজ কি আছে। এটার জন্য আমার এই সিরিজটা বানানো। তাহলে আমি গতকাল 3টে সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরও 3টে সেক্টর নিয়ে আলোচনা করবো, এরপরের দিন আরও 3টে সেক্টর নিয়ে আলোচনা চলতে থাকবে। মোটামুটি 4-5টা এপিসোড লাগবে এটা পুরোটা কমপ্লিট করতে। আমি মোটামুটি 14 থেকে 15টা সেক্টর ট্র্যাক করি, তার মধ্যে 2 দিনে আমার 6টা হয়ে গেল। ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন সেক্টরের আপনার কোন কোম্পানিকে আপনি কিভাবে ট্র্যাক করবেন আর কিভাবে বুঝতে পারবেন ডিফারেন্সটা, তাহলে আপনার সেক্টরের সেরা কোম্পানি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।